আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই আবির ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া, লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একেবারের জন্য আমার কথা শুনেছিলি? সরি দোস্ত। রাকিব মিনহাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকে ছিল রাকিব। না হয় তানভীরের সাথে সাথে রাকিবও দুটাকে পিটাতো। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির, আবিরের সব কিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমনি আবিরও তাই। ছোটবেলা থেকে ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগালে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতো, দুই বন্ধু মিলে ওইটার অবস্থায় খারাপ করে ফেলতো। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনও কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়ে যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল, কারণ তানভীর যদি বাই চান্স আবার ওইখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল। তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল। তোমরা যাও এখন। রাকিবের রাগী স্বর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে, অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতে বলল, কি রে, তুই ঠিক আছিস? মেঘ মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই আবির ভাইকে কল দে। আমার ভয় লাগতেছে। এখন ভয় লাগছে কেন? এতদিন বারণ করার পর তো একটুও ভয় লাগলো না। আমি এখন কি করব? আবির ভাইকে কল দে, আর কিচ্ছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবি কি ধরবি না সেটা দিলেই বুঝবি। তুই ওনাকে রাগিয়েছিস, এখন তোকেই শান্ত করতে হবে। আমি পারবো না, ভয় লাগতেছে। আর একটা কথা বলে তোর খবর আছে বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানোর সময় ভয় ডর কোথায় ছিল তোর? হ্যাঁ, আচ্ছা, দিচ্ছি কল। বন্যার কল কেটে মেঘ আবিরের নাম্বার বের করলো। ভয়ে বুক কাঁপছে অবিরাম। 5 মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। আবিরের ফোন বন্ধ পেয়ে আটকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর, এদিকে মেঘ সবার একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে, আবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজই প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো। ভয়ে ভয়ে কল করলো তানভীরকে। তানভীর কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া? তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না, আপাতত কিছু বলিস না। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো আবিরের কোনো খবর নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমের নানু খুব অসুস্থ, তাই মিমরা 2 দিন হলো ওদের নানু বাড়িতে গেছে। ইকবাল খান মিমদের নিয়ে গেছেন, এখনো বাসায় আসেননি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমদ খান অফিসে। মোজাম্মেল খান আজ সকালে রাজশাহী গেছেন। মেঘ উপুর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে। মেঘের বর্তমান বয়সটা দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ের প্রতি বেধক আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় যে যা বলেছে সব শুনেছে। নিজের করা ভুলের জন্য এখন খুব পস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিস নেই। আলী আহমদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমদ খান নিজেও আবিরকে 2-3 বার কল দিয়েছেন। আচ্ছা, আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিহা খানকে শুধালেন, আবির কি বাসায় আসছে? এখনো আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা হয়েছে? না, হয়তো ফোনের চার্জ শেষ। তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ করতে ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো। আবির, কোথায় তুই? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। মেঘ, আমি তোমার রাকিব ভাইয়া।
জি ভাইয়া, চিনতে পারছি। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলো। আবির কি বাসায় গেছে? মেঘ আকুল স্বরে বলল। এখনো আসেনি? উনি কোথায় আছে ভাইয়া? রাকিব তটস্থ হয়ে বলল। আবির বাসায় যায়নি? তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার। ভাইয়া সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত স্বরে বলল। ও, আমি জানতাম না, সরি। আসলে সিমটা আগে আবির ইউজ করতো। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়ে দিয়েছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে। ভেবেছে তানভীরের সিম, তাই তেমন মাথাও ঘামায়নি। অথচ এই সিম আবির ভাইয়ের। এক মুহূর্তে মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল, অথচ মেঘের সবকিছু জুড়ে আবিরের স্মৃতি জড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ স্বরে বলল। ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছি। রাকিব কল কেটে দিতেই মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের উপর এত রাগ হচ্ছে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্লোরে বসে দুহাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিচ্ছন্নভাবে কেঁদেই চলেছে। রাত প্রায় 9টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন। তানভীর কল কাটতে হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলেন। মেঘ চোখ মুছে ব্যালকনিতে আসতেই দেখলো বড় আব্বু বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন। মেঘ, তাড়াতাড়ি আয়, আমাদের বের হতে হবে। কোথায়? তুই আগে আয়। মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো। রেডি হতে হবে না? না, যেভাবে আছিস সেভাবেই চল। মেঘ দ্রুত নেমে আসলো। হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন। মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন। কে অসুস্থ বললে না তো? মেঘের বুকটা ছ্যাদ করে উঠল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটাও বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ের খোঁজ পায়নি এখনো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কথা বেরোচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন। হাসপাতালে গিয়ে দেখি। মালিহা খান আর্তনাদ করে উঠলেন। আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালে ডিটেলস নিয়েছে। মালিহা খানের কথার কোনো উত্তর দেননি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপর বেজে গেছে। হাসপাতালের সামনে রাকিব দাঁড়ানো ছিল। সবাই নামতে রাকিব রাস্তা দেখে ভেতরে নিয়ে যাচ্ছে। মেঘ হাঁটছে ঠিকই, তবে হাঁটার কোনো গতি নেই। অক্লিষ্ট আঁকিতে মেঘ রাকিব ভাইয়াকে দেখছে। রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না, ভয়ে হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। কোনো রকমে ওদের পেছন পেছন একটা রুমের দরজা পর্যন্ত এসে সবাই থমকে দাঁড়ালো। প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরকে এই অবস্থায় দেখে ছুটে গিয়ে মালিয়া খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন। আলী আহমদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন। তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন। কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন। বাইক কেনার সময় বলছিলাম, একবারের জন্য আমার কথা মানলো না। আলী আহমদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠল। তানভীর কোথায়? রাকিব আস্তে করে বলল। ইম্পর্টেন্ট কাজে গেছে, চলে আসবে। ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছে না। মেঘের অবিক্ষিপ্ত আখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে। হালিমা খান মালিহা খান অঝরে কেঁদেই চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, নেই কোনো অনুভূতি। তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিলেন। হালিমা খানকে শক্ত থেকে মেঘসহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসতে বলেছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। আবিরের জ্ঞান ফিরছে না, ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘন্টাখানেক সময় লাগবে। আপাতত হাসপাতালে রাখতে বলেছেন। এর মধ্যে তানভীর আসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দুহাতে পায়ে গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়েছে, আর কিছু দাগ এখনো ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকে উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্র তানভীর এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে। রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসছে। তানভীর রুমে ঢুকতেই আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন। কোথায় ছিলে? তানভীর শার্টের হাতার ফোল্ড খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল। কাজ ছিল।
তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল। তানভীর রাগী স্বরে বলল। হয়তো। তানভীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমদ খান পাশে একটা চেয়ারে দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন। একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারেন না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাসায় সবাই কেমন আছে? কেমন আর থাকবো, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। কে? আবির? হ্যাঁ, কবে, কিভাবে? আজকে কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে একটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবে, এখনো জ্ঞান ফিরেনি। আমি রওনা দিব এখন? না, ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করে আয়। আচ্ছা। তানভীরের কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে এনে কোথায় গেছিল কে জানে, মাত্রই আসলো। তোমরা সাবধানে থেকো, আর আমি তানভীরের সাথে কথা বলে নিব। রাত 12টা বাজতে চলল, আবিরের এখনো জ্ঞান ফিরেনি। তানভীর আর রাকিব হাসপাতালের ব্যালকনিতে বসে আছে। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান, মালিক খান দুজনেই আবিরের পাশে বসে আছেন। তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর রাকিব ভাই আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিয়া খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না, এখানেই থাকবো। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলছেন একটু সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। বড় আম্মু প্লিজ এমন করো না, তুমি অসুস্থ। তাছাড়া বড় বড় পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিয়া খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বুঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমি আছি, তুই বাসায় যা। আমিও থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল। মেঘ। মেঘের চোখ টলমল করছে। চোখ তুলে তাকালো তানভীরের দিকে, করুণ স্বরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীর আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বোনও থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়া তোর মধ্যে সকলে আসবে। তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা যাও তোমরা। ওরা চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার, চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাই অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তুমি তো এটাই চেয়েছিলে। বন্যা মলিন স্বরে বলল, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি। ওরা মজা করছিল। আর তানভীর হুঙ্কার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনিনি। আমি বারণ? কিসের বেস্ট্রেন তুমি? বারণ করো সত্ত্বেও বোন তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায়? আচ্ছা, ওকে একটু দেয়া যাবে? কি দরকার? কথা যখন মানতেই পারোনি তাহলে এখন আর কথা বলতে হবে না। দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না। ওদের সাথে মেঘে কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকে সেখানে আছে, বোনের সাথে কথা হয়নি। শান্তি? মানে কি করেছেন ওদের? যা করার তাই করেছে। আগামী 3 দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন এসব? কি করেছেন ওদের? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি দুদিনের বন্ধুদের সম্পর্কের প্রতি দরদ উতলায় পড়ে তাহলে ভাবো, ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ের ছায়া আমি বড় হয়েছে। ভাই আমার জীবনের বন্ধু থেকেও কয়েকগুণ বেশি গেছ। ফার্দার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছ তাহলে তোমার খবর আছে, এই বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ের কাছে থাক, আমিও রাকিব ভাইয়ের বাইরে আছে, কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। তানভীর রুমের লাইট অফ করে একটা ডিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবারও পেছন ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে।
তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতরে ফেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে। কত সময়ব্যাপী মেঘের গভীর ক্রন্ধন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো। আমি মিনহাজকে পছন্দ করি না, একটু করি না। আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মিনহাজরা আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। মিনহাজরা আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করছি। আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনেও কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনো দিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনো দিন কারোর অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুইয়ের কি হবে? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবারও বলতে শুরু করলো। ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপরেও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই আনছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদয়স্পন্দন থেমে গেছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতি ক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশের রংধনু ওঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না, আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা ব্যালকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসেই কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নেই সব ভুলে যাই, কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। মালা আপু এমপির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন 2 রাত আমি শুধু কেঁদেই ছিলাম। আপনার অনদেয় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকার বোধ আমায় বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমায় 2টা থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনো দিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলবো। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগবো না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবোল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিটপিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগ জড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রন্দিত মুখের পানে। মৃদু আলোতে আবিরের প্রেয়সীকে দেখলো খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়লো। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল, তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 5 কি 6 আর আবিরের বয়স 12 কি 13 চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিন উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল।
আবির আর তানভীরের বয়সের পার্থক্য 2 বছর হওয়ায় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘ জন্মের সময় আবির 7-8 বছরের ছিল বিধায় মোটামুটি বুঝতো। প্রথম বোন হয় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আধো আধো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়া সাধ্যি ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমালে খেলতে বেরোতো। 7-8 বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকে আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারেই কমে গেছিল। কোনো কারণে ব্রেন প্রেশার পড়ছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না, কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল, আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপর হয়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলছিল, ভাইয়া ওঠো, আমার সাথে খেলবে না? মালিহা খান কেঁদে বলেছিলেন, তোর ভাইয়া হয়তো আর কোনো দিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল। চুপ করো, ভাইয়ার কিচ্ছু হবে না। আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া ওঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে উঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে। দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচ্চু, মামুনির কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্ছি 2 হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘও 2 হাতে আবিরের 2 গালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো তোমার কিচ্ছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে আসছিলেন। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছেন। সেই থেকে আরো প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকতো। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাতো। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে। আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গেছিল। বাসায় আসার পরেও মেঘের আহ্লাদে কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখতো। আবির খেয়েছে কিনা, ঔষধ খেয়েছে কিনা, ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, সব নজর রাখায় যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করেই তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করলো। মেঘের আহ্লাদী কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলেছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করেছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আবার কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবা, আমায় ঘুরতে নিয়ে যাবে, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমি ছেড়ে যেতে পারবা না। আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল, আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘেদের সিংহমতো থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। সেদিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদী আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে, সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতা এভাবে কাটছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে। চোখের পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখে রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে, এমন সময় আবির ঘুমিয়েছে।
তার ঘণ্টাখানেক পর আচমকায় মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে, চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে। আবিরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গেছিল, চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতে খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে মেঘের ঠোঁটে হাসি ফুটল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।